This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, রাফালের দামেই আসবে বাহুবলীর পুরো পরিবার। ফ্রান্সের পায়ের তলার যেন জমি সরে গেছে। 230টি অদৃশ্য শিকারী আকাশে তাণ্ডব চালাবে। মোদির এক সাইনেই চীনের অহংকার চূর্ণ বিচূর্ণ হবে। আমেরিকার 5th জেনারেশনের অহংকার এখন ধোঁয়ায় মিলিয়ে যাবে। পুতিন ভারতের ঝুলিতে দিলেন তার সবচেয়ে ভয়ানক ব্রহ্মাস্ত্র। রাফালের টেকনোলজি এখন পুরনো মনে হবে। ভারত পাবে সেই চাবি যা দেখে সারা বিশ্বের মাথা গরম হয়ে যাবে। পাকিস্তান রাডার সার্চ করতেই থাকবে। আকাশ থেকে বর্ষণ হবে ভারতের অদৃশ্য বিপদ। 2026-এর শুরুতেই দিল্লির নর্থ ব্লক থেকে শুরু করে মস্কোর ক্রেমলিন পর্যন্ত যে হইচই লেগেছে আর তা গ্লোবাল ডিফেন্স মার্কেটের শ্বাসকে একদম থামিয়ে দিয়েছে। যেখানে একদিকে সারা বিশ্ব ধরে নিয়েছিল যে ভারতীয় বিমান বাহিনীর পরবর্তী পদক্ষেপ শুধু আর শুধু ফ্রান্সের রাফালই হবে, ঠিক তখনই পর্দার আড়ালে এমন একটা ডিলের মিশ্রণ তৈরি হচ্ছিল যার গন্ধ এখন পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে আমেরিকা আর ফ্রান্সের পেটে কাঁপন ধরিয়েছে। এই খবর কোনো সাধারণ ডিফেন্স ডিল নয়, বরং এটা ভারতের সুপার পাওয়ার হওয়ার পথে বসানো সবচেয়ে বড় নাইট্রো বুস্টার প্রমাণিত হতে পারে। ভাবুন তো, আপনি বাজারে একটা প্রিমিয়াম গাড়ি যদি কিনতে যান আর কেউ আপনাকে যদি ওই একই দামে দ্বিগুণ শক্তিশালী, দ্বিগুণ আধুনিক আর সংখ্যাতেও দ্বিগুণ গাড়ি দেওয়ার অফার দেয়, তাহলে আপনার মাথা ঘুরে যাবে কিনা? ঠিক একই অবস্থা এখন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তৈরি হয়েছে। রাশিয়া ভারতের সামনে এমন একটা জ্যাকপট বসিয়ে দিয়েছে যা প্রত্যাখ্যান করা প্রায় অসম্ভব, আর সেটা মেনে নেওয়া মানে আমেরিকার বুকের ওপর তীর বেঁধে দেওয়ার মতো। এটা শুধু যুদ্ধ জাহাজের সংখ্যার ব্যাপার নয়, এটা সেই সোর্স কোড, সেই প্রযুক্তির ব্যাপার যার জন্য চীন আর পাকিস্তান মরিয়া হয়ে অপেক্ষা করছে, কিন্তু তারা কখনো সুযোগ পায়নি। কথা হচ্ছে আকাশের সেই সুলতানের যাকে রাডারে দেখা যায় না, কিন্তু যতক্ষণ শত্রু তাকে ধরার চেষ্টা করে ততক্ষণ তার খেলা শেষ হয়ে যায়। কিন্তু ভারত কি ফ্রান্সের বিশ্বস্ত রাফালকে ছেড়ে রাশিয়ার এই অফারে ঝুঁকে যাবে? সত্যি কি 114টি রাফাইলের বদলে আমাদের 230টি ফাইটার জেট পাওয়া সম্ভব? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ডিল কি ভারতকে এশিয়ার অপ্রতিদ্বন্দ্বী বাদশাহ বানিয়ে দেবে? তো এই সমস্ত জ্বালাময় প্রশ্নের উত্তর আমরা আপনাদের এই ভিডিওতে দিতে চলেছি। তো অবশ্যই এই ভিডিওটির সঙ্গে থাকুন, কারণ আমরা সেই প্রযুক্তিগত দিকটাও তুলে ধরবো যা রাফালকে এই দৌড় থেকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। তো চেয়ারটা শক্ত করে বেঁধে নিন, কারণ এই তথ্য আপনার মাথা কিন্তু একদম ঘুরিয়ে দেবে। তো ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি মনে করেন ভারতের জন্য এই ডিল করা উচিত কিনা, তাহলে কমেন্টে অবশ্যই আপনার মতামত লিখে জানাবেন। রাফাল বনাম সুখোই, অর্ধেক দামে দ্বিগুণ শক্তির হিসেব। এখন আসি আসল কথায়, একদম সহজ আর সাবলীল স্টাইলে। অনেকদিন ধরে আমরা শুনছি ভারতীয় বিমান বাহিনীর প্রয়োজন 114টা নতুন ফাইটার জেটের, আর এই রেসে ফ্রান্সের রাফাল এগিয়েছিল। রাফেল দারুণ একটা ফাইটার জেট, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কার্গিল থেকে শুরু করে বালাকোট পর্যন্ত আমাদের যা প্রয়োজন ছিল তা আমাদের দেখিয়েছে আমাদের আসলে কি দরকার। কিন্তু এখন পুরো হিসাবটাই বদলে গেছে। রাশিয়ার সরকারি কোম্পানি রোস্টেক ভারতের সামনে এমন একটি প্রস্তাব রেখেছে যা রাফালের পুরো মার্কেটিং স্ট্র্যাটেজিকে চমকে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী যত টাকা ভারত 114টি রাফাল কেনার জন্য খরচ করতে চলেছে, ঠিক ওই বাজেটেই রাশিয়া ভারতের কাছে তাদের পঞ্চম প্রজন্মের 200 থেকে 230টি সুখোই 57 দিতে প্রস্তুত। এখন একটু ঠান্ডা মাথায় এই ফারাকটা বুঝে দেখুন। রাফাল হলো 4.5 জেনারেশনের একটি বিমান, মানে এটা দারুণ, কিন্তু এটা সম্পূর্ণ স্টিলথ নয়, রাডারে এটা ধরা পড়া সম্ভব। অন্যদিকে রাশিয়ার Su-57E হলো একটি পঞ্চম প্রজন্মের ফাইটার জেট, অর্থাৎ পুরোপুরি স্টিল। এটা সেই প্রযুক্তি যা শত্রুর রাডারকে চতুরভাবে ধোঁকা দিতে দক্ষ। সরাসরি হিসাব করলে ফ্রান্স আমাদের যে দামে পুরনো অর্থাৎ 4.5 জেনারেশনের প্রযুক্তি দিচ্ছে, রাশিয়া একই দামে আমাদের ভবিষ্যতের প্রযুক্তি 5th জেনারেশন দিচ্ছে, আর সেটাও সংখ্যায় প্রায় দ্বিগুণ। 114 বদলে 230টি। এটা কোনো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার নয়, বরং বাই ওয়ান গেট টু ফ্রি অফারের মতো ব্যাপার। ভারতীয় বিমান বাহিনীর সামনে সবচেয়ে বড় সমস্যা কি? আমাদের স্কোয়াড্রনের কমে যাওয়া সংখ্যা। আমাদের সংখ্যাও দরকার, আবার শক্তিও। যদি এই রুশ প্রস্তাব মেনে নেওয়া হয়, তাহলে ভারতের হাতে রাতারাতি এশিয়ার সবচেয়ে বড় পঞ্চম প্রজন্মের এয়ারফোর্স চলে আসবে। চীন, যাদের J-20 ফাইটার জেট নিয়ে এতই গর্ব, তাদের সবার গর্ব এক ঝটকায় ভেঙে পড়বে, কারণ সুখোই 57-এর রাডার গ্রস সেকশন আর এর মারক ক্ষমতা চীনের J-20কে নাস্তার মতো চিবিয়ে ফেলতে পারে। সোর্স কোডের খেলাই আসল স্বাধীনতার চাবিকাঠি। এই পুরো খবরের সবচেয়ে জমজমাট আর গেম চেঞ্জিং বিষয়টা হলো শুধু বিমানগুলোর সংখ্যা নয়, বরং টেকনোলজি ট্রান্সফার আর সোর্স কোড আছে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, ভাই এই সোর্স কোডটা আসলে কি জিনিস? চলুন এটা সহজ ভাষায় বুঝে নিই। ধরে নিন আপনি খুব দামি একটা আইফোন কিনেছেন, ফোন আপনার, টাকাও আপনি দিয়েছেন, কিন্তু ফোনের সফটওয়্যারগুলো আপনি চাইলেও বদলাতে পারবেন না। আপনি তাতে নিজের পছন্দের অ্যাপ ইনস্টল করতে পারবেন না যতক্ষণ না অ্যাপেল চাইছে।
অ্যাপেলের কাছে তার সোর্স কোড রয়েছে। এই একই সমস্যা রাফায়েলের ক্ষেত্রেও হচ্ছে। আমরা ফ্রান্স থেকে রাফায়েল তো কিনছি, কোটি কোটি ডলার দিচ্ছি, কিন্তু ফ্রান্স আমাদের সোর্স কোড দিচ্ছে না। এর মানে হলো যদি কাল ভারত চায় আমরা রাফালে আমাদের তৈরি অস্ত্র, মিসাইল বা ব্রহ্মস লাগাবো, সেটা আমরা নিজের মতো করে পারবো না, কারণ আমাদের ফ্রান্স থেকে অনুমতি নিতে হবে, তাদের টাকা দিতে হবে, আর তারা যখন চাইবে তখন সেটাকে ইন্টিগ্রেট করবে। অর্থাৎ যুদ্ধ জাহাজ আমাদের, জ্বালানি আমাদের, কিন্তু চাবি রয়েছে ফ্রান্সের কাছে। এটা এক ধরনের দাসত্ব যা ডিফেন্সের জগতে চলতেই থাকে। কিন্তু রাশিয়া এখানে পুরো খেলা ঘুরিয়ে দিয়েছে। পুতিনের অফার স্পষ্ট, যুদ্ধ বিমানও নাও, চাবিও নাও। রাশিয়া ভারতকে SU-57E এর সঙ্গে পুরো টেকনোলজি ট্রান্সফার আর সোর্স কোডের অ্যাক্সেস দিতে প্রস্তুত। এর মানে বুঝতে পারছেন তো? এর মানে হলো ভারত এই 230টি জাহাজ ভারতেই তৈরি করতে পারবে। আর সবচেয়ে বড় কথা, আমরা এর কম্পিউটার সিস্টেম, রাডার আর অস্ত্রের সিস্টেমে নিজের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবো। আমরা এতে নিজেদের দেশি রাডার বসাতে পারি, নিজেদের ডেটা লিঙ্ক সিস্টেম লাগাতে পারি, আর রাশিয়াকে কিছু না জিজ্ঞেস করেই বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইলগুলো এতে ফিট করতে পারি। আর এটাই হলো আসল অপারেশনাল সার্বভৌমত্ব। যুদ্ধক্ষেত্রে যদি হঠাৎ কোনো নতুন অস্ত্রের দরকার পড়ে, তাহলে আমাদের প্যারিস বা ওয়াশিংটনে ইমেল পাঠাতে হবে না। আমাদের নিজেদের ইঞ্জিনিয়াররা বেঙ্গালুরু আর হায়দ্রাবাদে বসে রাতারাতি জাহাজের সফটওয়্যার আপডেট করে দেবে, আর পরদিন সেই জাহাজ শত্রুর ওপর তাণ্ডব শুরু করবে। এটাই সেই স্বাধীনতা যা আজকের দিনে টাকায় কেনা যায় না। কিন্তু রাশিয়া এই অফারটা ভারতের থালায় একদম সাজিয়ে দিচ্ছে। 2026 সালের নতুন জিওপলিটিক্যালের মাঠ আর আমেরিকার ভয়। এখন প্রশ্ন উঠছে, রাশিয়া এতটা উদার কেন হয়ে গেল? রাশিয়ার কি ভারতের প্রতি অনেক ভালোবাসা আছে? দেখুন, আন্তর্জাতিক সম্পর্কে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু থাকে না, শুধু স্বার্থ থাকে। 2025 থেকে 2026 সালের সময় রাশিয়ার জন্য একদম সহজ হবে না। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ওপর অনেক নিষেধাজ্ঞা এসেছে। রাশিয়ার একটা বড় বাজার আর একটা বিশ্বাসযোগ্য পার্টনার দরকার, যিনি তার প্রতিরক্ষা শিল্পকে টিকিয়ে রাখতে পারবেন। আর ভারতের চেয়ে ভালো পার্টনার আর কেউ নেই। আর আমেরিকার কথা বললে, ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসার পর থেকে ওয়াশিংটনের চাপ ভারতের ওপর ক্রমাগত বাড়ছে, যেন আমরা তাদের F-21 বা F-35 জাহাজের দিকে নজর দিই। কিন্তু আমেরিকার ইতিহাস বলছে তারা অস্ত্র দেওয়ার সময় অনেক শর্তও লাগিয়ে দেয়। কখন আর কোথায় ব্যবহার করতে হবে সেটা তারা ঠিক করে দেয়। রাশিয়ার এই চাল আমেরিকার মুখে একটা চমকপ্রদ জবাব দেওয়ার মতোই। যদি ভারত 230টা SU-57 নেয়, তাহলে আগামী 40 বছর ধরে ভারতীয় বিমান বাহিনী রুশ প্রযুক্তির ওপর নির্ভর করবে, আর আমেরিকান কোম্পানিগুলোর কোটি কোটি ডলারের স্বপ্ন ধুলোতে মিশে যাবে। আর এই ডিল শুধু একটা কেনা বেচা নয়, এটা একটা কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক। ভারত বার্তা দিচ্ছে, আমরা স্বনির্ভর হওয়ার পাশাপাশি স্মার্ট কেতাও। আমরা তোমাদের শর্তে নয়, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেব। চীনের জন্য কিন্তু এই খবরটা একদম খারাপ স্বপ্নের মতো। চীনের পুরো ডিফেন্স সিস্টেম সংখ্যাগরিষ্ঠতার উপর নির্ভর করে। তারা সস্তা আর টেকসই সামগ্রীর ভিত্তিতে তাদের সেনাবাহিনীকে বাড়াচ্ছে। কিন্তু যদি তার পাশের দেশে ভারতের কাছে এমন 230টি যুদ্ধজাহাজ চলে আসে, এমনকি যেগুলো রাডারে ধরা পড়ে না, তাহলে তিব্বতের প্ল্যাটের ওপর মোতায়েন করা তার সব এয়ার ডিফেন্স ইউনিট একেবারে বেকার হয়ে যাবে। আর পাকিস্তানের কথা তো আলাদা করে না বলাই ভালো। তাদের কাছে এখনও 4.5 জেনারেশনের মতো জাহাজও নেই। 5ম জেনারেশনের সঙ্গে লড়াই করা তাদের জন্য এলিয়েনের সাথে লড়াই করার মতো হবে। অ্যামকার ভবিষ্যৎ আর স্বদেশীকরণের মাস্টার স্ট্রোক। অনেকেই ভাবছেন, যদি আমরা রাশিয়া থেকে এতগুলো জাহাজ নিয়ে আসি, তাহলে আমাদের স্বপ্ন অর্থাৎ অ্যামকা অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটের কী হবে? ভারতের নিজস্ব 5ম প্রজন্মের ফাইটার জেট তৈরির প্রজেক্ট কি তাহলে ঝুলে থাকবে? এর উত্তর হলো না, একদম না। বরং এই ডিল অ্যামকার জন্য একটা বড় উপকারী হতে পারে। কিভাবে? তাহলে বুঝুন। অ্যামকা তৈরিতে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? ইঞ্জিন আর স্টিল টেকনোলজি। আমরা ডিজাইন তো বানিয়ে ফেলি, কিন্তু জেট ইঞ্জিনের টেকনোলজি বিশ্বের মাত্র 3 থেকে 4টা দেশের কাছে আছে, আর তারা কেউ সহজে সেটা শেয়ার করে না। রাশিয়ার এই অফারটিতে যে টেকনোলজি ট্রান্সফারের কথা বলা হয়েছে, সেটা একদম গেম চেঞ্জার। যদি SU-57 এর মাধ্যমে আমরা 5ম প্রজন্মের ইঞ্জিন এবং স্টিল কোডিংয়ের প্রযুক্তি পেয়ে যাই, তাহলে সেই প্রযুক্তি আমরা সরাসরি আমাদের অ্যামকা প্রকল্পে ব্যবহার করতে পারবো। যে অ্যামকা প্রকল্পটি স্বাভাবিকভাবেই 2035 সালের দিকে প্রস্তুত হওয়ার কথা ছিল, রাশিয়ার এই সহযোগিতায় সেটি 2030 সালের মধ্যেই আকাশে উঠতে পারবে। অর্থাৎ আমরা এক ঢিলে 2 পাখি মারছি। একদিকে আমরা তাৎক্ষণিক ব্যবহারের জন্য 230টি বিশ্বমানের ফাইটার জেট পাচ্ছি, আর অন্যদিকে এমন জ্ঞান ও প্রযুক্তি অর্জন করছি যার মাধ্যমে ভবিষ্যতে আমরা নিজেরাই 500টি যুদ্ধবিমান তৈরি করতে পারবো। আর এটাই হবে মেক ইন ইন্ডিয়ার সবচেয়ে বড় উদাহরণ। আমরা শুধু ক্রেতাতেই সীমাবদ্ধ থাকবো না, আমরা নির্মাতা হব, আমরা উৎপাদক হয়ে উঠব। রাশিয়ার বাধ্যবাধকতা আর ভারতের প্রয়োজন, এই দুইয়ের মিলন এমন এক সন্ধিক্ষণ যা আগামী কয়েক দশক ধরে এশিয়ার আকাশপথের চিত্রই সম্পূর্ণভাবে বদলে রেখে দেবে। তো বন্ধুরা,
ছবিটা একেবারেই পরিষ্কার। একদিকে রয়েছে ফ্রান্সের রাফাল, সেটা দামি, নানা শর্তে বাধা, 4.5 জেনারেশনের হলেও যাচাইকৃত। আর অন্যদিকে রয়েছে রাশিয়ার Su-57E, যেটা সস্তা, পঞ্চম প্রজন্মের এবং পূর্ণ নিয়ন্ত্রণের সঙ্গে এবং সংখ্যাতেও দ্বিগুণ। তো এই সিদ্ধান্ত শুধু একটি যুদ্ধবিমান বেছে নেওয়ার নয়, এই সিদ্ধান্ত হলো আমরা কি 2030-এর দশকে চীনের চোখে চোখ রেখে কথা বলতে চাই কিনা। কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কথা মানলে রাফালের ডিল ঠিক জায়গাতেই রয়েছে, কিন্তু 114টি জাহাজের জন্য MRF টেন্ডার বাতিল করে বা এতে পরিবর্তন এনে সরকার যদি Su-57E এর দিকে যায়, তাহলে সেটা হবে ভারতের ডিফেন্স ইতিহাসের সবচেয়ে বড় মোড়। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, ভারত কি ফ্রান্সের বন্ধুত্ব বজায় রাখবে, নাকি রাশিয়ার এই জোরালো প্রস্তাব মেনে নেবে? আমাদের 114টি রাফাল চাই, না 230টি সুখোই 57? নিচের কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনাদের মতামত মন খুলে জানান, কারণ আপনাদের মতামত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে যদি ইনফরমেটিভ আর পাওয়ারফুল লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং যার সঙ্গে এই ভিডিওটি শেয়ার করা প্রয়োজন তাদের সঙ্গে অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করবেন। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।